ক্রাউড পুলার বলে একটা কথা আছে রাজনীতিতে, এবং সেটা শুধুমাত্র রাজনীতিতে না, খেলাধুলো ইত্যাদি ক্ষেত্রেও সেটা খাটে। প্রত্যেকটি রাজনৈতিক দলে একজন ক্রাউড পুলার থাকেন। অন্যান্য অনেক গুরুত্বপূর্ণ নেতা থাকেন, কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় যে সেই সমস্ত নেতারা যখন কোনো সভা সমিতি সমাবেশ করেন, তাদের তুলনায় এই যে ক্রাউড পুলার, তার জনমোহনী ক্ষমতা, এতে আকর্ষিত হয়ে অনেক বেশি সংখ্যক মানুষ তার সেই সভা, তার সেই বক্তৃতা এটা শুনতে চলে আসে। নমস্কার, মানুষের ভাষায় আপনাদের সকলকে স্বাগত। আমি প্রবীর রায়চৌধুরী আপনাদের সাথে। অনেক পুরনো আমল থেকে যদি বইপত্র, পুঁথিপত্র, এই সমস্ত কাগজপত্র, এই সমস্ত ঘাঁটাঘাঁটি করা যায়, একটু গুগল নিয়ে নাড়াচাড়া করা যায়, তাহলে সেক্ষেত্রেও কিন্তু সেই একই জিনিস দেখা যাবে যে বাঙালি, অন্যান্য রাজ্যের ক্ষেত্রে কি হয় সেটা আলাদা, সরিয়ে রেখেই বলছি, বাঙালি কিন্তু সব সময় এই ক্রাউড পুলারের পিছনেই অধিকাংশ সময় ছুটেছে। কীরকমভাবে? যদি আপনি সেই স্বাধীনতার পরবর্তী যখন নেতাজি একটা বড় নাম, আজকেও সেই নেতাজি একটা বড় নাম বাঙালির হৃদয়ে, কিন্তু তখন তো একদম টাটকা, সেরকম সময়েও বিধানচন্দ্র রায় তিনি মুখ্যমন্ত্রী হলেন, তার কবিগুরুর সাথে তার যে সান্নিধ্য, স্নেহের যে সম্পর্ক, সেটা যেমন ছিল, কংগ্রেসের ওপর মহলে তার যোগাযোগগুলো যেমন স্ট্রং ছিল, তেমনি তার ডাক্তার হিসেবে কিংবদন্তি বা ধন্বন্তরী ডাক্তার হিসেবে তার যে খ্যাতি এবং তার যে নিষ্কলুষ একটা ভাবমূর্তি, এইটা বাঙালি হৃদয়ে কিন্তু স্থান নিয়েছিল। তৎপরবর্তীতে যদি মাঝখানের অংশগুলোকে ছেড়েও দিই, সংক্ষিপ্ত সময় তো আর একদম ডিটেল বই পড়ে পড়ে সাল তারিখ ধরে বলা সবসময় সম্ভব হয়ে ওঠে না, ছোট করে আসল প্রসঙ্গটাতে আসতে চাইছি। এর পরবর্তীতে যদি ধরেন বাঙালিদের যে ক্রাউড পুলার, এরকম নেতা সিদ্ধার্থ শঙ্কর রায় মাঝখানে, তৎপরবর্তীতে যুক্তফ্রন্টের আমলে, বাম আন্দোলনের আমলে, কংগ্রেসের সঙ্গে যখন বামেদের বা যুক্তফ্রন্টের লড়াই চলছে, সেরকম সময় একজন ক্রাউড পুলার উঠে আসলেন, যিনি দাঁড়ালেই, রাস্তাঘাট, স্ট্রিট কর্নার যেখানেই হোক, দাঁড়ালেই মানুষ ছুটে আসে তার কথা শোনবার জন্যে। মনে রাখুন, স্বাধীনতা কংগ্রেসের যে ছোঁয়া বা কংগ্রেসের যে গন্ধ, সেটা কিন্তু তখনও ফিকে হয়ে যায়নি খুব বেশি। 47, 50, 52-তে আপনার সংবিধান, এই সমস্ত হওয়ার পরে কতদিন, 70-এর দশক, 60, 66, কতদিন মাঝখানে, খুব বেশি, আমি এইটা বলতে চাইছি, খুব বেশি যে একটা সময় পার হয়ে চলে গেছে, স্বাধীনতার একটা যাকে বলে এসেন্স, গন্ধটা চলে গেছে, কংগ্রেসের গন্ধটা চলে গেছে, মোহটা চলে গেছে, তেমন নয় কিন্তু। বাট ওই জায়গা থেকেই কিন্তু আরেকজন ক্রাউড পুলারের জন্ম, তিনি হচ্ছেন জ্যোতি বসু। এই জ্যোতি বসু সেই ক্রাউড পুলিং ক্ষমতা বা জনমোহিনী ক্ষমতা, দাঁড়ালেই মানুষ ছুটে আসে, কথা বললেই মানুষ তার দিকে তাকিয়ে শোনে, এটা দীর্ঘদিন চলতে থাকলো। তেমনি এই সিপিএমের মধ্যেই কিন্তু আরও কয়েকজন ক্রাউড পুলার ছিলেন। সবাই এটা জানেন যে কমরেড বলতেন তাকে, যে সুভাষ চক্রবর্তী, তিনি মারা গেছেন, জ্যোতি বসুও মারা গেছেন। তার একটা প্রচণ্ড ক্রাউড পুলিং ক্ষমতা ছিল জনগণের মধ্যে। আচ্ছা, এই যে ব্যাপারগুলো ঘটছে, এখানে কিন্তু ঠিক উল্টো, চক্ষুশূল বা ঈর্ষার কারণ হয়ে দাঁড়াচ্ছেন এই ক্রাউড পুলাররা কার? ঠিক তখন যিনি শাসক থাকছেন তার। জ্যোতি বসুর ক্ষেত্রে কি হয়েছিল, বিধানচন্দ্র রায়ের সঙ্গে এটা প্রচণ্ড একটা দ্বন্দ্বের জায়গা ছিল, যদিও তাদের ভিতরে ব্যক্তিগত সম্পর্কের ক্ষেত্রে স্নেহের সম্পর্ক ছিল। তেমনি সিদ্ধার্থ শঙ্কর রায় যখন আসলেন, তার সাথে জ্যোতি বসুর সেই দ্বন্দ্ব, প্রচণ্ড ক্রাউড পুলিং একজন বিরোধী নেতা জ্যোতি বসু, কিন্তু তৎসত্ত্বেও তাদের দুজনের মধ্যে ব্যক্তিগত পর্যায়ে একটা বন্ধুত্বের সম্পর্ক ছিল, কারণ তৎকালীন সময় রাজনীতির পরিবেশটা অন্যরকম ছিল। যুগ পাল্টায়, টেকনোলজি যেমন উন্নত হয়, মানুষের মন পাল্টায়, অর্থনীতিও অন্যরকম হয়, তেমনি রাজনীতিও তার অন্যরকম শেপ নেয়। এবার আসুন
যে তৎপরবর্তীতে এই বাম সরকারের সময় মাঝখানটাতে বেশ কয়েক বছর সেই ধরনের বিরোধী ক্রাউড পুলার, ওই বলতে গেলে হয়তো গনি খান চৌধুরী এরকম একটু ছিলেন, সোমেন মিত্র এরকম নাম যদি খুঁজে পাওয়া যায়, অজিত পাঁজা, কিন্তু একটা ব্যাপক অংশে মানে সারা বাংলা জুড়ে ক্রাউড পুলিং একটা ক্ষমতা বা জনমোহিনী ক্ষমতা এটা গনি খান চৌধুরীর তৈরি হয়েছিল। তৎপরবর্তীতে সেই জায়গাটা তৈরি করতে পেরেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি তার বিভিন্ন, দেখুন, এক একজন রাজনৈতিক নেতা এই বিরোধী নেতা থেকে পরবর্তীতে কিন্তু মুখ্যমন্ত্রী হয়েছেন, এবং এক একজনের রাজনীতির স্টাইল এক এক ধরনের, অবশ্যই সেটা হয়, ওই যে যুগ পাল্টাচ্ছে প্রত্যেকেরই, এবং তার সাথে পার্টি, এক একটা পার্টি আলাদা, তাদের পার্টি লাইন আলাদা, তাদের পার্টির মতাদর্শ আলাদা, সেই কারণে তাদের আচরণ ইত্যাদিগুলো আলাদা। কিন্তু ক্রাউড পুলার যে হয় তাদের মধ্যে কমন কিছু বৈশিষ্ট্যগুলো পাওয়া যায়। তাদের হাঁটা চলা তাকানো, মানুষের সাথে দ্রুত মিশে যাওয়ার ক্ষমতা, মানুষকে রিলেট করতে পারা, এই ব্যাপারগুলোতে অনেক মিল খুঁজে পাওয়া যায় যদি সেইভাবে পাশাপাশি রেখে ঘটনা পরম্পরাকে অ্যানালিসিস করা হয়। এবার এই যে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে ক্রাউড পুলিং ক্ষমতা, এইটা আবার কাদের কাছে চক্ষুশূল ছিল বা প্রচণ্ড অস্বস্তির ছিল, সেটা বাম সরকারের ক্ষেত্রে অবশ্যই জ্যোতি বসুর সময় জ্যোতি বসু, তৎপরবর্তীতে বুদ্ধদেব ভট্টাচার্য মুখ্যমন্ত্রী হলেন, মানে গোটা বাম দল যেটা, বাম ফ্রন্ট যেটা, তার কাছেই মমতা বন্দ্যোপাধ্যায় তখন বিরোধী নেত্রী, অবশ্যই সেটা চক্ষুশূল ছিল। আজকের প্রেক্ষিত যদি দেখা হয়, আজকে সেই মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু মুখ্যমন্ত্রী। তাহলে এতক্ষণ পর্যন্ত আমরা কি দেখতে পেলাম, যে বাঙালি মোটামুটি ইতিহাসগত দিক থেকে যিনি মোটামুটি ক্রাউড পুলার হন, এরকম জনমোহিনী হয়ে ওঠেন, তার দলে আরও অনেক শিক্ষিত গুণী ব্যক্তি মুখ্যমন্ত্রী হওয়ার যোগ্য হওয়া সত্ত্বেও বাঙালি কিন্তু বেছে নেয় সেই ক্রাউড পুলারকেই মুখ্যমন্ত্রী হিসেবে। এখন পরিস্থিতিটা কি? এখন যদি এই বাস্তব সত্যটাকে স্বীকার করেই নেওয়া হয়, যদি রাজনীতি দ্রুত পরিবর্তন হয়, যদি সেরকম দ্রুত পরিবর্তন হয়ে এই মুহূর্তে বাম দলগুলির আবার প্রচণ্ড বড় একটা উত্থান ঘটে, সেটা আলাদা কথা। কংগ্রেস, বাম দল, আরও ছোটোখাটো দল নিয়ে কোনো জোট হয়ে নতুন একটা কোনো কেমিস্ট্রি বা নতুন দল হয়ে যদি অন্য কিছু হঠাৎ করে ঘটে যায়, সেটা একটা আলাদা প্রেক্ষিত তৈরি হবে। কিন্তু এই মুহূর্তের প্রেক্ষিতে কি দাঁড়িয়ে আছে? এই মুহূর্তে প্রধান বিরোধী দল সেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কংগ্রেসের প্রধান বিরোধী দল এই মুহূর্তে বিজেপি। আচ্ছা, বিজেপির মধ্যে যদি দেখা যায় একজন সত্যি ক্রাউড পুলার হিসেবে দেখা হচ্ছিল 19-এর সময়, সেই ক্রাউড পুলার কে দিলীপ ঘোষ। তিনি যেখানেই দাঁড়াতেন তার নিজস্ব স্টাইলে, ওই যে এক একজন যিনি উঠে আসেন ক্রাউড পুলার হন, এক একজন নিজের স্টাইলে ক্রাউড পুলার হন। সচিন তেন্ডুলকর তার নিজস্ব স্টাইলে ক্রাউড পুলার, বীরেন্দ্র সেহবাগ তার নিজস্ব স্টাইলে ক্রাউড পুলার, এরকম ব্যাপারটা। ফুটবল মাঠেও সেরকম। এখন ব্যাপারটা হচ্ছে রাজনীতির মাঠে কি? রাজনীতির মাঠেও কিন্তু খেয়াল করে দেখুন, এই মুহূর্তে ক্রাউড পুলার ওই দিলীপ ঘোষের পর অধ্যায়টাকে যদি ধরি, 2019-এর লোকসভা নির্বাচন চলে গেল, পরবর্তীতে এই মুহূর্তটাকে যদি দেখি, তাহলে বিজেপির মূল ক্রাউড পুলার এই মুহূর্তে কে? 70-এ লাও সহজে রবীন্দ্রনাথ ঠাকুর যদি ভেবে বলি, তাহলে তিনি এক এবং একমাত্র ক্রাউড পুলার যদি বলি, তাহলে শুভেন্দু অধিকারী, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, তিনি তার স্টাইলে ক্রাউড পুলার। এবার এইটা কি হঠাৎ করে ঘটে যায়? দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায়ও কিন্তু কংগ্রেস ছেড়ে তৃণমূল কংগ্রেস নামক একটা দল তৈরি করে তার মতো করে রাজনীতি করেছেন, এবং এই শুভেন্দু অধিকারীও কিন্তু তৃণমূল কংগ্রেসকে ছেড়ে বিজেপিতে আসলেন, এবং অনেকেই দল পাল্টায়, কিন্তু এনার দল পাল্টে এখানটায় আসার মধ্যে কিছু তফাৎ ছিল। এইটা হয়তো মানুষের কাছে খানিকটা কাছাকাছি স্পর্শ করলো। অনেকগুলো মন্ত্রিত্ব একসঙ্গে ছেড়ে দেওয়া এবং তৎপরবর্তীতে একটানা যে স্পিডে উনি রাজনীতিটা করে যাচ্ছেন, অবশ্যই সেই বিরোধী রাজনীতির মধ্যে ব্যর্থতা থাকে।
পৌরসভা ইলেকশন গেছে, বিধানসভা ইলেকশন গেছে, লোকসভা ইলেকশন গেছে, পঞ্চায়েত ইলেকশন গেছে। এই ইলেকশনগুলিতে বিজেপি ভালো ফল করতে পারেনি। কিন্তু এই যে স্পিড, এই স্পিড, তেমনি মমতা বন্দ্যোপাধ্যায়ের যদি ইতিহাস দেখেন, অনেকবার চেষ্টা করেছেন। একটা সময় হয়েছিল যে মাত্র একজন হয়ে গেছিল তৃণমূল কংগ্রেসের এমপি, এবং অত্যন্ত একটা হতাশাগ্রস্ত ব্যাপার হয়ে গেছিল, এবং মানুষ ভাবতে শুরু করেছিল ধস ও বামফ্রন্টকে আর কেউ সরাতে পারবে না। তারপরেই কিন্তু সেই তৃণমূল কংগ্রেস আবার রিবাউন্ড করে এবং পরবর্তীতে 2011-তে ক্ষমতা দখল করে। তেমনি এই শুভেন্দু অধিকারীর ক্ষেত্রেও দেখুন, এই এতগুলো নির্বাচনের থেকে তার সেই মানে যে স্পিডে তিনি এগোচ্ছেন, কীরকম স্পিড, ছোট্ট একটা উদাহরণ দিই। গতবারের লোকসভা নির্বাচন যখন কভার করছিলাম তখন দেখেছি প্রায় খুব যদি সংখ্যাটা ভুল না বলি 78খানা বিজয় সংকল্প সভা করেছিলেন শুভেন্দু অধিকারী। একদম সেই দার্জিলিং থেকে শুরু করে একদম কাকদ্বীপ পর্যন্ত একের পর এক, এবং কোনো দিন একসঙ্গে 2খানা 3খানা বিজয় সংকল্প সভা মানে জনসভা করেছিলেন, বড় বড় জনসভা। এবং কোনো জনসভাটাতে কিন্তু লোক মানে কেউ, এমনকি যারা বিরোধী, শুভেন্দু অধিকারীর বিরোধী, তারাও বলতে পারবে না যে সেই জায়গাটা অসফল হয়েছে। এবং সেটা থেকেই কিন্তু মানুষের ভিতরে একটা আশা সঞ্চারিত হয়েছিল যে বোধহয় 30টা 29টা কি 26টা এরকম একটা জায়গায় সংখ্যা যেতে পারে বিজেপির, আশাটা জাগিয়েছিল। তেমনি সিপিএমের মধ্যে যখন সিপিএম একদম শেষের পর্যায়ে, সেই একটা দুটো দৃশ্যের কথা আপনাদেরকে বলি। জ্যোতি বসুর মুখ্যমন্ত্রিত্বের একদম শেষ দিক যখন তিনি ক্রাউড ফুলার ছিলেন এক সময়, এবং তিনি বুদ্ধদেব ভট্টাচার্যের বয়সের কারণে, স্বাস্থ্যের কারণে বুদ্ধদেব ভট্টাচার্যের হাতে ক্ষমতাটা প্রত্যার্পণ করবেন, সেই সময় জ্যোতি বসু একটি গ্রামে একটি জল পরীক্ষাগার উদ্বোধন করতে গেছেন, ছোট একটি মাঠে। সেখানে খুব কষ্ট করে লোক হচ্ছে, কারণ তখন কিন্তু মানুষ বুঝতে পারছে যে না, এই সিপিএম মানে উনি বয়সের কারণে এখন মুখ্যমন্ত্রী থাকছেন না, বুদ্ধদেব ভট্টাচার্য, আমার বোধহয় সময়টা একটু ভুল হচ্ছে, সম্ভবত তিনি তখন মুখ্যমন্ত্রী ছিলেন না, বুদ্ধদেব ভট্টাচার্য মুখ্যমন্ত্রী ছিলেন, এবং ওই 2010-10 দিকে মানে তৃণমূল আসবে করছে এরকম একটা জায়গা। কাজেই একটানা সেই জায়গাটা কিন্তু ক্ষমতায় যে চলে আসে, তার ক্ষেত্রে তখন কিন্তু সেটা অ্যান্টি ইনকামবেন্সি ফ্যাক্টর হয়ে যায়, মানে প্রতিষ্ঠান বিরোধিতার একটা জায়গা চলে আসে, যেটা এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্রে হচ্ছে। এটা স্বাভাবিক নিয়ম, এটা কোনো আকথা কুকথা না, এটা যে কোনো স্বাভাবিক, যে কোনো সরকার যদি বেশি দিন ধরে কোনো একটি জায়গাতে থাকে, সেখানে একটা প্রতিষ্ঠান বিরোধী মতবাদ তৈরি হয়, এবং বিরোধী রাজনীতির সেখানটাতেই মজা। সরকারের খুঁতগুলিকে যে জোর করে বুক ফুলিয়ে বুক চিতিয়ে এগিয়ে গিয়ে দেখায়, সেখানে তার জনপ্রিয়তা বৃদ্ধি পেতে থাকে। আচ্ছা ভাবুন তো, আজকে যদি এই বিজেপি থেকে এই শুভেন্দু অধিকারী নামক যদি সাবজেক্টটাকে একটু সরিয়ে দেওয়া যায়, 1 সপ্তাহের মতো যদি সরিয়ে দেওয়া যায়, তাহলে কি হবে? ওই 1 সপ্তাহ বিজেপির কোনো সভা সমিতিতে ওই পরিমাণ লোক, ওই পরিমাণ র্যালিতে মানে একটা কি বলবো, মানে প্রচুর লোক নিয়ে একটা মিছিল হচ্ছে, এটা এই মুহূর্তে করবার আর কেউ আছে কি বাংলা বিজেপিতে? আমি আবার বলছি, দিলীপ ঘোষ ছিলেন, কিন্তু বিভিন্ন কারণে, সেটা সবাই জানেন, সোশ্যাল মিডিয়া, টিভি, এই মুহূর্তে সেই দিলীপ ঘোষ অনেকটাই যেন নিষ্প্রভ বলা যায় বা নিয়মান বলা যায়, কিন্তু রাজনীতিতে পজ বা থেমে যাওয়াটাও একটা রাজনীতি। এটাকে যদি আমি কনসিডার করেই নিই, তাহলে এই মুহূর্তে পড়ে আছে। আর একটা উদাহরণ দিই, একদম রিসেন্ট ঘটনা। শুভেন্দু অধিকারীকে যদি কভার করার, একটা দিনকে কভার করার মতো ব্যাপার হয়, খুব রিসেন্ট ঘটেছে ঘটনাটা, আমাদের এই চ্যানেলে সেটা প্রকাশিতও হয়েছে। সেটা কি, সকালে ছিলেন কোচবিহার, দুপুরবেলা তিনি ঘাটাল, বিকেলবেলা তিনি সল্টলেক পার্টি অফিস, এবং সন্ধেবেলা তিনি হাওড়া। এই যে স্পিডটা, প্রচণ্ড গতি, এই গতিটার সাথে কিন্তু তাল মেলাতে অনেকেই পারছে না। তাহলে রাজ্য বিজেপির
মধ্যে যে ইগোর সমস্যাগুলো সবার কাছে জানা এই মুহূর্তে, সেক্ষেত্রে উচিত কি যে এই শুভেন্দু অধিকারীর এই স্পিডটাকে আমি শুভেন্দু অধিকারী স্থাবকতা করতে বসে নিয়ে গেল, কিন্তু যে অংশটা মানে দেখতে পাওয়া যাচ্ছে সাদা চোখে সেটা কি। এবার অনেকেই কমেন্ট করতে পারেন শুভেন্দু অধিকারী সম্পর্কে যদি কোনো এপিসোড বা কোনো সাক্ষাৎকার চালু হয়, শুভেন্দু অধিকারী যখন তৃণমূলে ছিল সেই তৃণমূল আমলের লোক, এমনকি শুভেন্দু অধিকারী বিজেপিতে আসার জন্যে বিজেপির বেশ কিছু একটা অংশ তাকে ওই কমেন্ট বক্সে আকথা কুকথা ইত্যাদি কমেন্ট করেন। এতে করে ওই বিজেপি দলটার খুব লাভ হয় কি? আর ওই ধরনের ক্রাউড পুলিং ক্ষমতা আর কারোর আছে কি? এবার যদি বলি তাহলে আপনি বলতে চাইছেনটা কি? বলতে চাইছি এইটা যে এই সত্যটাকে যদি রাজ্য বিজেপি স্বীকার করে, মানে রাজ্য বিজেপির যে দ্বিধা বিভক্ত অংশগুলো আছে তারা যদি দ্রুত স্বীকার করে নেয় এবং সেই অনুযায়ী সংগঠনকে সাজায়, তাহলে হয়তো তাদের দ্রুত মঙ্গল, কারণ সময়টা কিন্তু বেশি নেই তাদের হাতে। এক্ষেত্রে শ্রমিক ভট্টাচার্য মহাশয় তিনি সভাপতি হয়েছেন, অনেক দেরি করে হলেন, কিন্তু তৎসত্ত্বেও তিনি হয়েছেন অত্যন্ত প্রাজ্ঞ, বিজ্ঞ, শিক্ষিত ব্যক্তি, বিচক্ষণ ব্যক্তি, যিনি গত দিল্লির ভোটে ওখানকার দিল্লির ভোটকে পরিচালনা করেছেন পার্টির হয়ে। কাজে অত্যন্ত অভিজ্ঞ একজন ব্যক্তি এবং ভেটেরান বিজেপির একজন কি বলবো সদস্য বলা যায়। তিনি আর কি, তিনি প্রথম কিন্তু এই মানে পশ্চিমবঙ্গের বিজেপির প্রথম বিধায়ক। কোথা থেকে? যেখানে বসিরহাট দক্ষিণ, যেখানটা মানে অলমোস্ট একটা হারা সিট, আর বিজেপিকে তখন তো প্রায় কেউ চেনেই না, এরকম একটা অবস্থা। সেখান থেকে শ্রমিক ভট্টাচার্য কিন্তু জিতে চমকে দিয়েছিলেন এবং তিনি প্রথম বিধায়ক হন। কাজে তার প্রাজ্ঞতার ওপর ভরসা রাখতে হবে সকলের। এবং সেইটার সঙ্গে যদি শুভেন্দু অধিকারীর এই ক্রাউড পুলিং ক্ষমতাটা মেশে এবং বাকি দ্বন্দ্বের জায়গাগুলো যদি মিটে যায়, তাহলে একটা অন্য কেমিস্ট্রি কিন্তু রাজ্য বিজেপিতে তৈরি হতে পারে। বিরোধী আন্দোলন কিন্তু একটা অন্য মাত্রা পেতে পারে। কিন্তু তার জন্য যেটা দরকার সেটা শেষ অংশে বলছি, কিছু ভুসি জঞ্জাল পরিষ্কার করতে হবে। যারা ভাবে এইটা যে ভোট আসবে ভোট যাবে, ভোট আসবে ভোট যাবে, এটা প্রকাশ্যে আপনারা বিজেপির যারা বড় বড় নেতারা আছেন আপনারাও বিভিন্ন সময়ে এটা আপনাদের মতো করে সংবাদ মাধ্যমে জানিয়েছেন যে ওই ত্রুটিটা ছিল। কাজেই আমার এখন এই মাধ্যমে বলতে কোনো অসুবিধা নেই। আপনারাই বিভিন্ন সময় জানিয়েছেন, অতীতে আরও বেশি জানিয়েছেন। কখন? এই গত লোকসভা ভোটে যখন একটু হতাশাজনক ফলাফল হয় তখন আপনাদের ওই ক্ষোভ কিন্তু অনেক বেরিয়ে পড়ে। সেটা কি? জঞ্জাল পরিষ্কার করা। এই জঞ্জাল পরিষ্কার করার অংশটা আমি বলতে চাইছি কিভাবে। ভোট আসবে ভোট যাবে, তাহলে একটা মানে বেশ একটা ভোট পরিচালনার জন্য একটা ফান্ড আসবে, সেই ফান্ডটা নিজেদের মধ্যে ভাগটাগ করে নেওয়া যাবে। আবার ওর মধ্যেই ঢুকে থাকা কিছু ভুসি বা যাকে বলে শস্যের মধ্যে ভূত, সে আবার শাসক দলের সাথে সেটিং করবে, ওই ভোট চলাকালীন অবস্থাতে সেটিং করবে, করে সবচেয়ে বড় জিনিস যেটা ক্ষতি করে দেবে, যে ভোট হয়তো মানুষ দিয়েছে, কাউন্টিং বিক্রি করে দেবে। এবার কাউন্টিং বিক্রি কিভাবে হয় সেটা নিয়ে আপনারা দর্শকরাও অনেক ভালো জানেন। এই কাউন্টিং বিক্রি কি একটা অসংসদীয় কথা? সেটা কি না সেটাও আপনারাই ঠিক করবেন কিভাবে হয়।
আরে বাবা, এজেন্টরাই তো কাউন্টিংটা করবে। তাহলে একটা জায়গাতে যদি অনেক এজেন্ট থাকে আর নিজের দলের এজেন্টরা যদি ভোট গণনার আগেই সরে যায়, তাহলে আর কাউন্টিংটা থেকে জেতাটা যায় কি করে? এটা নিয়ে গভীরভাবে ভাবার দরকার আছে। 2, মানুষ ভোটটা কিন্তু এখন একটু পাল্টেছে মশাই। ভোটটা কিন্তু ভোটের দিন আপনি অনেক প্যারামিলিটারি দিয়ে ঘিরে ফেলে দিলেন গ্রামটাকে, ঠিক আছে, তাও হলো। ভোটটা কিন্তু হয়ে যায় 1 সপ্তাহ আগে। কোথাও প্রলোভন, কোথাও ভয়, কোথাও আতঙ্ক। এটা আপনারা আমাদের মতো চুনোপুটিদের থেকে হয়তো আরও বেশি ভালো জানেন যে ভোটের আগেই কিন্তু ভোটটা হয়ে যায়। কারণ এটা খুব কমন একটা ভাষা হয়ে গেছে যে ভোটটা মিটে গেলে তো আর প্যারামিলিটারি গ্রামে থাকবে না। তাহলে এটা এনশিওরের জায়গায় নিয়ে যাওয়া যে মানুষ যদি ভোট দেয় তাহলে সেটা জয়টা তুলে আনতে পারা যাবে সেখান থেকে। আমি আমার মতো করে যতটা দেখেছি ততটা আপনাদের সামনে তুলে ধরলাম। মানুষের যে মতামতগুলো কানে এসেছে সেটাও তুলে ধরলাম আপনাদের সামনে। এইবার এই জায়গাটাতে শুভেন্দু অধিকারী তফাৎ হয়ে যাচ্ছে কোন জায়গাটাতে? তার এই পরিশ্রম, অন্যদের সেই পরিশ্রমের জায়গাটা কি চোখে পড়ছে? আপনারা সেটাও বিচার করুন। শুভেন্দু অধিকারীকে কমেন্ট করে দেওয়া, একটা গালাগাল দিয়ে দেওয়া হতেই পারে। শুভেন্দু অধিকারী মানে কে ফুলিয়ে ফাঁপিয়ে দেখানোর আসর এটা না। কিন্তু যদি অ্যানালিসিস করতে হয়, তথ্য নিয়ে ভাবেন, তাহলে তার সমতুল্য এই মুহূর্তে আর কে আছে যে ওইভাবে একই রকমভাবে জনগণকে সংগঠিত করতে পারে? মানুষের ভাষায় আমি প্রবীর রায়চৌধুরী এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম। কেমন লাগলো সেটা আপনারা জানাবেন, মতামত জানাবেন। মতামতটাও গ্রহণযোগ্য, বিপক্ষ মতামতটাও উঠে আসুক, সেখানে উল্টো মতও থাকতে পারে, সেটা নিয়েই এগোতে হয়। সেটাই সুস্থ পরিবেশ, সেটাই সমাজ, সুস্থ সমাজ, সেটাই গণতন্ত্র। আগামী এপিসোডে আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। এই এপিসোডে এই পর্যন্ত। নমস্কার।